শহরে তো চলে এলাম, কিন্তু পাইকারি দরে দশকর্মার জিনিসগুলো যে কোথায় পাবো কিছুই তো বুঝতে পারছি না। কাকে জিজ্ঞেস করা যায়? উম, উম, হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই একজন আসছে। ওনাকেই বরং জিজ্ঞাসা করি। হ্যাঁ, দাদা, ও দাদা, হ্যাঁ বলুন দাদা। বলছি এখানে ওই পাইকারি দরে দশকর্মার জিনিস কোন দোকানে পাওয়া যায়? দশকর্মার জিনিস, হ্যাঁ ওই তো একটু এগিয়ে যান, সামনেই পড়বে। অনেক ধন্যবাদ। এই দোকানটাই তো মনে হচ্ছে। আচ্ছা দাদা, এখানেই কি পাইকারি দরে দশকর্মার জিনিস পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। কি লাগবে বলুন? ইয়ে মানে আসলে আমি একটা ছোট্ট দশকর্মার দোকান দেব। কি কি জিনিস লাগবে? ও, নতুন দোকান খুলবেন? জিনিস বলতে ওই তিল, জব, ধূপ সবই লাগবে। ঠিক আছে ঠিক আছে, অল্প অল্প করে সব গুছিয়ে দিন যাতে একটা দোকান সাজানো যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই নিন, একটা দশকর্মা দোকান সাজানোর জন্য সব আছে। আচ্ছা, ধন্যবাদ। নিন, এবার দাম মিটিয়ে জিনিসগুলো নিয়ে যান। কত হলো দাদা? 50 মোহর। এই রে, 50 মোহর! আমার কাছে তো এত অর্থ নেই। মাটির ভারে 30 মোহরের মতো জমেছিল, সেটাই নিয়ে এসেছি। কি করি এখন? ওই দিন। হ্যাঁ, ইয়ে মানে ওই আসলে আমার কাছে না 30 মোহর আছে। বাকিটা যদি পরে দিই। আসলে বুঝতেই তো পারছেন। তো পুরো দাম না দিলে তো জিনিস দিতে পারবো না। একটু দেখুন দাদা, আমি 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 কথা দিচ্ছি, আমি 1 মাসের মধ্যে আপনার সব ধার মিটিয়ে দেবো। হ্যাঁ, না না, ওইভাবে আমি আপনাকে জিনিস দিতে পারবো না। আমি তো আপনাকে চিনিই না। পরে যদি আপনি আর ফিরে না আসেন, না না, হ্যালো করি, মা করতে। হ্যাঁ দাদা, দেবো। উফ, কি যে করি কি যে করি। আরে এটা কি? আরে এই আংটিটাই তো মহারাজ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। এই আংটিটাই এই লোকটার কাছে বন্ধক রাখি। হ্যাঁ হ্যাঁ, পরে দোকান থেকে উপার্জন করে সুবিধে মতো নিয়ে যাব। হ্যাঁ, ও দাদা। আরে দাদা, আপনাকে তো বললাম আরে জিনিস দেবো না। আচ্ছা দাদা, আমি যদি এই আংটিটা আপনার কাছে রাখি, মানে বন্ধক হিসাবে রাখি, তাহলে দেবেন তো? পরে আমি সুবিধে মতো আপনাকে বাকি অর্থ দিয়ে এই আংটিটা নিয়ে যাব। দেখি দেখি, কোন আংটি দেখ। বাহ, এ তো অনেক দামি আংটি। অনেক দাম হবে, দেখেই দি। লোকটা বাকি মোহর না দিতে পারলে আংটিটা আমার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, যান জিনিসগুলো নিয়ে যান। অনেক ধন্যবাদ। আরে আরে ওই দিকটা ভালো করে ধর ধর। হ্যাঁ হ্যাঁ, আমি ধরেছি, তুই পেরেকটা লাগা। ব্যাস, দোকান বানানো হয়ে গেল। এবার শুধু দাদুকে জিনিসগুলো নিয়ে আসতে দে, তারপর আমরা সবাই মিলে দোকানটা একেবারে রমরমিয়ে চালাবো। কি ব্যাপার, আজ আবার গোপাল রাজসভায় আসলো না? শরীর টরীর খারাপ হলো না তো আবার? না না মহারাজ, গোপালের সহজে শরীর খারাপ হবে না। আসলে সরস্বতী পুজোর চাপ দিয়েছেন তো, তাই হয়তো চাপটা সামলাতে সময় লাগবে। ও যা কৃপণ। ঠিক বলেছ মন্ত্রী, এইবার কিপ্টে গোপাল বেশ ভালো জব্দ হয়েছে। আসুন আসুন আসুন, পুজোর যাবতীয় দশকর্মা জিনিস নিয়ে যান। আসুন আসুন আসুন। কি গো গোপাল দাদা, নতুন দোকান দিলে নাকি? হ্যাঁ রে। যাক যাক যাক, ভালোই হয়েছে। আমাদের গ্রামে একটা দশকর্মা দোকান ছিল, সেখানে তো অর্ধেক জিনিস পেতামই না, আর যাও পেতাম তা হয়তো পোকায় কাটা নয়তো পুরনো। ওদের সুবিধের জন্যই তো এই দোকান। বল কি দেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে ওই 200 গ্রাম মতো ধূপ দাও তো। এ পুরি, 200 গ্রাম ধূপ দে। হ্যাঁ দাদু, দি। যাক, সব সবজির বাজার মোটামুটি বিনা পয়সাতে হয়ে গেল। এবার এই হাড়ুর দোকান থেকে বিনা পয়সায় মাছটা নিয়ে এলেই হয়ে যাবে।
কি গোপাল দেখছি দশকর্মার দোকান দিয়েছে, তার মানে গোপাল নতুন ব্যবসা করছে। দেখে হচ্ছে ব্যাপারটা কি গোপাল নতুন দোকান দিয়েছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন। বাবা, তুমি তো দেখছি ব্যবসা খুলে বসেছো। এদিকে রাজসভা থেকেও কামাচ্ছ, আবার দোকান থেকেও কামাচ্ছ। তোমার তো দেখছি ঘটে অনেক বুদ্ধি। মহারাজের থেকে অনুমতি নিয়েছো? আমি দোকান দিয়েছি আমার অর্থ দিয়ে, এতে মহারাজের অনুমতি নেবার কি আছে? আর রাজসভার কাজে ফাঁকি দিয়ে দোকান করছি এমন তো নয়। ওই দিক সামলে তারপর দোকান করছি, এতে তো মহারাজের সমস্যা হবার কথা নয়, তাই অনুমতি নেবারও প্রশ্ন আসছে না। আচ্ছা, আপনি যে প্রতিদিন মহারাজের নাম ভাঙিয়ে সবজি মাছ এগুলো বিনে পয়সা নিয়ে যান, এগুলো মহারাজ জানেন নাকি মহারাজের থেকে অনুমতি নিয়ে আপনি এসব করছেন? ঠিক আছে গোপাল, তুমি আমাকে এভাবে অপমান করলে তো দেখো আমি কি করি। এর ফল তোমাকে ভুগতেই হবে, আমি তোমাকে বলে দিয়ে গেলাম। গোপাল দাদু, মন্ত্রী মশাই তো রেগে মেগে চলে গেলেন। এবার কি হবে? মহারাজকে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু বলেন? আরে বলুক না, কি বলবে, আমিও দেখতে চাই মন্ত্রীর দৌড় কত। কি গোপাল, কাল রাজসভায় ডুব মারলে কেন? মহারাজ, গোপাল আর কি বলবে? ও তো নতুন ব্যবসা শুরু করেছে, বাজারে নতুন দোকান দিয়েছে, দশকর্মার দোকান। তাই নাকি? আমার কথা বিশ্বাস না হলে আপনি গোপালের কাছে শুনুন না মহারাজ। কি গোপাল, তুমি নাকি দোকান দিয়েছো? কই, আমাকে তো এই বিষয়ে কিছুই বলনি। আসলে মহারাজ সময় পাইনি, ভেবেছিলাম বলবো, কিন্তু পরশু বিকেলেই ঠিক হয় যে একটা দোকান দেব। কাল তো সারাদিন মালপত্র আনাআনি করতেই চলে গিয়েছে। আজকে ভেবেছিলাম আপনাকে বলবো, কিন্তু থাক থাক, আর কিন্তু করতে হবে না। মহারাজ, আজকে সকালে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন গোপালের দোকানে গিয়েছিলাম। গোপালকে গিয়ে বললাম, কি গোপাল, দোকান দিলে? মহারাজকে জানিয়েছো? তা আমার মুখের উপর সে কি কথা, আপনি ভাবতেও পারবেন না মহারাজ। বলে কিনা দোকান দেবে নিজের অর্থে, তাতে আপনার কাছে জানানোর কোনো প্রয়োজন বোধ নাকি ও করে না। এই, তাই নাকি? কি গোপাল, মন্ত্রী যা যা বলছে সব ঠিক বলছে? দেখছেন না মহারাজ কেমন চুপ করে দাঁড়িয়ে আছে? তার মানে তো বুঝতেই পারছেন মহারাজ আমি বানিয়ে বানিয়ে কিছুই বলছি না। মহারাজ জানেন, গোপাল এও বলেছে যে ব্যবসা করে এমন অর্থ করবে যে আপনার এই সিংহাসনটাকেও নাকি ও কিনে নেবে। কি এত বড় কথা? দেখি দেখি ও কত বড় ব্যবসায়ী। গোপাল, এক্ষুনি আমার ঘরে এসো। আচ্ছা মহারাজ। বেশ হয়েছে, ব্যবসা করার শখ এবার চিরদিনের জন্য ঘুচে যাবে। মহারাজ, আসবো? এসো এসো, ভেতরে এসো। তুমি কত বড় ব্যবসায়ী হয়েছো, হ্যাঁ, যে আমাকে বড় বড় কথা বলো? মহারাজ, আমি জানি না মন্ত্রী মশাই আপনাকে কি বলেছেন, কিন্তু আপনার অসম্মান হয় সেরকম কোনো কথা কিন্তু আমি বলিনি মহারাজ। এ তো আমি বেশ ভালোই বুঝতে পারছি। আচ্ছা, কাজের কথায় আস। শোনো, নতুন ব্যবসা শুরু করতে হলে তোমাকে খাজনা দিতে হবে 100 মোহর। যদি 100 মোহর খাজনা দিতে পারো তবেই ব্যবসা করতে পারবে, না হলে কিন্তু পারবে না। মহারাজ, আমার ছোট দোকান সবে খুলেছি, 100 মোহর কোথায় পাবো বলুন তো? আর এইরকম তো কোনো নিয়ম নেই মহারাজ। ও, তুমি আবার আমাকে নিয়ম শেখাচ্ছ? না না মহারাজ, আপনাকে শেখাবো আমি, এত ক্ষমতা আমার নেই। আসলে মহারাজ, আমার হাতে তো এখন তেমন অর্থ নেই। সরস্বতী পুজোর দায়িত্বটাও আপনি আমার কাঁধে দিয়েছেন, ভালোভাবে যাতে পুজোটা করতে পারি, আর সেই কারণেই ওই দশকর্মা দোকানটা খোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে অনেক বিপদে সাহায্য করেছো, এই জন্য তোমাকে আমি খাজনা মুক্ত না হয় করলাম, কিন্তু দোকান করার জন্য তোমাকে আমার কাছে একটি পরীক্ষা দিতে হবে। তুমি যদি সেই পরীক্ষায় পাশ করো তবেই তুমি ব্যবসা করতে পারবে, নচেত কিন্তু তোমার দোকান বন্ধ করতে হবে। ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা। এই নাও একটা কলম, এই কলমটা যদি তুমি আমার কাছে বিক্রি করতে পারো তবেই তুমি দোকান করতে পারবে। দেখি তুমি কত বড় ব্যবসায়ী হয়েছে। ঠিক আছে মহারাজ, চেষ্টা করছি। মহারাজ, আমি এক কলম বিক্রেতা, আমার কাছে রয়েছে এই কলমটি, দয়া করে এই কলমটি কিনুন, তাতে আমার আপনার দুজনেরই লাভ। না না না,
তোমার লাভ দেখে তো আমার লাভ নেই। আমার কি লাভ হবে এই কলমটি কিনলে সেটি বল। এই কলমটি দিয়ে আপনি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন, আপনি কাউকে পত্র লিখতে পারবেন, বা অন্য কোনো প্রয়োজনেও এই কলমটি আপনি ব্যবহার করতে পারবেন। না, আমার দরকার নেই, আমি এই কলমটি নেব না। মহারাজ ঠিক করেই রেখেছেন যে আমার কাছ থেকে কিছুতেই কলমটি কিনবেন না। কিন্তু মহারাজ, আপনাকে যে এই কলমটি কিনতেই হবে। না, কোথাও অন্য কোনো কলম নেই, আর এই বুদ্ধিটাই আমাকে লাগাতে হবে। গোপাল, চুপ কেন? হেরে গেলে তবে? হ্যাঁ মহারাজ, আমি হেরে গেলাম, আমি হার স্বীকার করে নিচ্ছি মহারাজ। যাক, তাহলে স্বীকার করলে। মহারাজ, একটা ছোট্ট আর্জি আছে, আমি যে হেরে গিয়েছি সেটা একটা কাগজে আমাকে লিখে দিতে পারবেন মহারাজ? হ্যাঁ, কেন পারবো না। একটা কলম দাও তো, না হলে লিখবো কিভাবে? কলম তো নেই মহারাজ। কেন? তোমাকে তো এক্ষুনি একটি কলম দিলাম আমি, ওটি দাও। ওটা তো এখন আমার কলম মহারাজ, আমি এখন ওই কলম তো বিক্রি করব না মহারাজ। হ্যাঁ, কিন্তু তাহলে আমি লিখবো কিভাবে? ঠিক আছে, বিক্রি করতে পারি, কিন্তু আমার 100 মোহর চাই মহারাজ। হ্যাঁ, তুমি আমাকে 100 মোহর দেখাচ্ছ? এই নাও 100 মোহর। তাহলে মহারাজ, শেষমেশ আমিই তো জিতলাম। হ্যাঁ, তুমি জিতলে, কিন্তু কিভাবে? এই তো আপনি এক্ষুনি আমার কাছ থেকে এই কলমটি 100 মোহর দিয়ে কিনলেন, আর আপনার কথা মতো আমি আপনাকে কলমটি বিক্রি করতে পারলে আমি জিতে যাব, আর আমি সেটা পেরেছি। গোপাল, তোমার কিছু বুদ্ধি আছে বটে মাথায়। যাও যাও যাও, তোমার দোকান তোমারই রইল। তোমার বুদ্ধির সাথে পারে এমন মাথা কারো আছে নাকি? এই এই 100 মোহর দিয়ে জমিয়ে সরস্বতী পুজোর জোগাড় করো। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিত্তে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই এইবার দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দাও। মহারাজ, আপনি বসুন, আমি রান্নার ওই দিকটা একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা গোপাল। গুলটে, তোরা সবাইকে হাতে হাতে প্রসাদটা দিয়ে দে দেখি। আচ্ছা দিদা। আহ আহ, কি গন্ধ! এই গন্ধে খিদেটা যেন আরো 4 গুণ বেড়ে গেল। যাই, একটু রান্নার ওই দিকটা ঘুরে আসি। এই পুটি, আসন পাতা হয়ে গিয়েছে, কলা পাতার জলের ভাতটা দিয়ে দে। আচ্ছা গোপাল দাদু। মহারাজ চলুন, খেতে বসবেন, চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এই যে সেনাপতি মশাই, রাজবৈদ্য, চলো চলো সবাই চলো। হ্যাঁ, মানে মন্ত্রীটা কোথায় গেল বলো তো গোপাল? মন্ত্রী মশাই বাইরেই আছে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মন্ত্রী মশাই, আপনি এখানে? যান যান, সবাই খেতে বসে গিয়েছে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি গোপাল। যান না যান, আপনাকে আজকে এমন হেনস্থা করব না, শুধু আপনি দেখতে থাকুন মন্ত্রী মশাই। কি সবাই তো খেতে বসে গেল। আরে মন্ত্রী, কোথায় গিয়েছিলে? এসো এসো, বসো। দেখি তো সব মিলিয়ে কতজন খেতে বসলো। যতজন বসবে তার থেকে একটা কম করে খাবার নিয়ে যাব, মন্ত্রী মশাইকে জব্দ করব। যা, বেগুনি শেষ হয়ে গেল,
তাহলে কি গোপাল আমি বেগুনি পাবো না? আরে পাবেন না কেন, নিশ্চয়ই পাবেন মন্ত্রী মশাই। ভাজা হচ্ছে, লাবড়াটা নিয়ে আয়। খান মহারাজ, ভালো করে খান। আর রাজবৈদ্য লজ্জা পেও না, কিছু যা লাগবে চেয়ে নিও। যা, লাবড়াও শেষ। মন্ত্রী মশাই, আপনার ভাগ্যে মনে হয় শুধু খিচুড়ি আছে। খাও সেনাপতি, ভালো করে কুলের চাটনি খাও। এটা কি হচ্ছে গোপাল? সবার পাতে চাটনি আর আমার পাতে শুধু বীজ। আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে যখনই দিতে আসছি তখনই সব শেষ হয়ে যাচ্ছে। আপনি আজকে ওই কুলের বীজটাই খান, আমি বরং অন্যদিন আপনাকে নিমন্ত্রণ করে কুলের চাটনি খাওয়াবো, কেমন? কি মহারাজ, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ জমিয়েই ভুরি ভোজটা হলো। ও বাবা! মহারাজ, আপনি যদি মন্ত্রী মশাইয়ের কূটবুদ্ধিগুলো না শুনতেন তাহলে আপনাকে আমার কাছে হাঁটতেও হতো না, আর আপনার 100 মোহরও খরচ হতো না। হ্যাঁ গোপাল, ঠিকই বলেছ। সব ওই মন্ত্রীর কূটবুদ্ধি। মহারাজ আমি চুপ! যা হয়েছে ভালোই হয়েছে। মা সরস্বতী যা চেয়েছেন তাই হয়েছে। জয় মা সরস্বতী জয়। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। জয় মা সরস্বতী জয়, জয় মা সরস্বতী জয়। থামলেন কেন মন্ত্রী মশাই? জমিটা দেখেছো পণ্ডিত? বলো তো ওটা কার জমি? মহারাজের জমি হবে হয়তো। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কিভাবে ফেলে রেখে দিয়েছে দেখো। ওটার ব্যাপারে একটু কথা বলতে হবে। কি বলবেন? সেটা আজ সবাই শুনতে পাবে। এক কথা দুইবার বলা ঠিক নয়। জমিটাকে বাগাতে হবে। আমি ভাবছি এই জমিটা নিয়ে মহারাজের সঙ্গে কথা বলবো। না, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, আমি একটা ব্যবস্থা করব। উফ, কি সাংঘাতিক লোক রে বাবা! হ্যাঁ, বিটলে বামুন অমনি জমিটার দিকে নজর পড়েছে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের মনে কি আছে কে জানে বাবা। মন্ত্রী মশাই কথার উপরে কথা বলা উচিত নয়, বড় অংশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটাই রাখা উচিত। মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি জমি সম্পর্কে মহারাজের কাছে কিচ্ছু বলবো না। শুধু দেখবেন যদি আমারও কিছু হয়। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছ। আমাকে ধরে থাকো, দেখবে তোমার হিললে হয়ে যাবে। ব্যাস ব্যাস, আমি তো আপনাকেই ধরে আছি মন্ত্রী মশাই, আর চিরকাল থাকবো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। এখন চলো, আমরা এখন সবার কাজ করব। কয়েকদিন ধরে দেখছি পণ্ডিত মন্ত্রী মশাইয়ের গায়ে এঁতুলের মতো লেগে আছে। জানে না যে মন্ত্রী নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এসো এসো মন্ত্রী। বাবা, তুমি একেবারে পণ্ডিতকে বকল দাবা করে নিয়ে চলে এসেছো। ডুগি তবলা। গোপাল, তুমি চমৎকার বলেছো। বলো বলো মন্ত্রী, সভার শুরুটা কিভাবে করব? মহারাজ, রাজপ্রাসাদে আসবার সময় আমি আপনার জমিটাকে দেখতে পেলাম। বিস্তীর্ণ জমি অনাবাদী হয়ে রয়েছে। এটা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ভালো কথা মনে করিয়েছো। মানে আমার মনে কয়েকদিন ধরে ঘুরছিল এই জমিটার কথা। ভালো করেছো মনে করিয়ে। জমিটা কাউকে দিয়ে আপনি দেখি আমার মনের কথাটাই ধরেছেন। আপনি যদি কাউকে দিয়ে জমিটাকে চাষ করান তাহলে যা উৎপন্ন হবে তার অর্ধেক জমিটা কাউকে দিয়ে। ঠিক বলেছো মন্ত্রী, কাউকে দিয়ে চাষ করাতে হবে। মানে আমি তো আছি। না 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 না, তোমার অনেক কাজ। চাষের জমি চাষ করানোর জন্য ও গোপাল আছে। গোপাল, তোমার কাজ হলো তুমি জমিটা চাষ করো। উস্কে গেল। মহারাজের এই গোপাল প্রেম আমার একদম সহ্য হয় না। মুখ থেকে কথা খসলো কি না খসলো, অমনি গোপালের ভাগে জমি চলে গেল। অসহ্য। তাহলে লেগে পড়ো গোপাল, কাল থেকেই লেগে পড়ো। তুমি কি চাষ করবে না চাষ করবে সে সব ব্যাপার আমি দেখতে যাবো না। শুধু
অর্ধেক ভাগ দিলেই হবে। ঠিক আছে মহারাজ, আমি কাল থেকেই জমি চষা শুরু করব। উপযাজক হয়ে আমি খবর দিলাম মহারাজকে। মহারাজ পুরো জমিটা গোপালকে দিয়ে দিল। দেখি কিভাবে কাজ করে। তাহলে জমির ব্যাপারটা মিটে গেল। তা রাজসভার আর কি কাজ আছে মন্ত্রী? আহা, সেটা নিয়ে তাড়াতাড়ি আমরা রাজকার্য শুরু করি। কাল থেকে কি করব বলো তো? আরে বাবা, এত চিন্তা করার কি আছে? একটা কিছু ঠিক জুটে যাবে। ওই যে কথায় আছে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। হঠাৎ করে যে কাজটা চলে যাবে ভাবতেই পারিনি। মালিক এখন নিজে চাষ করবে, তার ছেলে এসেছে, ছেলে আর বাবা মিলে চাষ করবে। আরে ওই রকম অস্থির অস্থির করে না, শরীর খারাপ হবে। আমি তো দিন আনি দিন খাওয়া মানুষ, আমার একদিন বসে থাকা মানে সঞ্চয়ে হাত দেওয়া। রে পুঁটি, ঘরে তোর বাবা আছে রে? গোপাল দাদুর গলা না? বাবা তোমাকে খুঁজছে। আছি গোপাল দাদা, ভেতরে এসো। এসো দাদা এসো, বলো কি খবর? ওই তোমার কর্তার সাথে আমার কিছু কাজের কথা আছে। বলো বলো দাদা। খুব মন দিয়ে শোনো। মহারাজের ওই দিঘির ধারে যে জমিটা পড়ে আছে সেটা চাষ করার দায়িত্ব মহারাজ আমাকে দিয়েছেন। আমি ওই জমিতে চাষ করে ফলন করিয়ে দেখিয়ে দেব। এই যে মেঘ না চাইতে জল। তো আগে বাবা কাঁদছিল। ওই যে একটা কথা আছে না, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। এবার বলো তো ওখানে কি চাষ করব? দাদা এখন তুমি সবজি চাষ করো। আরে কি সবজি চাষ করব? চাষের তো ছাই আমি কিছুই বুঝি না। ওসব তুমি আমার উপরে ছেড়ে দাও, দায়িত্ব যখন দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করব। এই সময় বেগুন চাষ করো, বেগুনের দাম বেশ চড়া। তবে তাই হবে। শোনো, বীজ কিনে কাল সকাল থেকে কাজ শুরু করে দাও। এই চাষ আমি 12 মাস চালাবো, তোমার কাজের কোনো অসুবিধা হবে না। আমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দেবো। আমি আসি গো, আসি রে পুঁটি। শুনছো গিন্নি? খবর আছে গো, খবর, সুখবর। খবর? বলো বলো বলো, শিগগির বলো। তোমার মুখে তো চট করে সুখবর পাওয়া যায় না। এই বলো বলো, সুখবরটা তো বলো। কি গো, কি হলো? মুখটা এরকম প্যাঁচার মতো করে রেখেছো কেন? কি গো বলো। কি আর বলবো গিন্নি, কপাল, সবই কপাল। আবার কি হলো একটু খুলে বলো দেখি। পথে যেতে যেতে মহারাজের অনাবাদি জমিটা দেখছিলাম। জমিটা দেখে মাথায় একটা চিন্তা এলো যে জমিটা যদি আমি লোক লাগিয়ে চাষ করতে পারি তাহলে আমার কিছু সঞ্চয় হয়। মনের কথা মহারাজকে বললাম, ব্যাস মহারাজ গোপালকে দিয়ে দিল জমিটা। ওই যে চওড়া কপাল নিয়ে জন্মেছে, কি আর করবে, ওই মন্ত্রী হয়ে থাকো। কিছু তো একটা করতে হবে। আমি বিনা যুদ্ধে একটা সামান্য ঢেলাও দেব না। দেখি কি করে চাষ করে গোপাল। তুমি একদম ঠিক করেছো। পুঁটির বাবা চাষের বিষয়ে খুব পারদর্শী। হ্যাঁ, তাহলে দেখলে গিন্নি সুখবরটা কেমন? এই গোপাল, হ্যাঁ কি চাষ করবে ঠিক করলি? আগে এই সবজি চাষ করব মহারাজ, বেগুন মহারাজ। বেগুন? হাসবেন না মন্ত্রী মশাই, বেগুনের অনেক গুণ, পড়লে বুঝতে পারবেন। তা তুমি যাই চাষ করো না কেন, মুনাফা হবে তো। ওই জন্যই তো বেগুন চাষ করলাম মহারাজ। বেগুনের এখন চড়া দাম হবে। আমিও দেখব কিভাবে গোপাল মুনাফা করতে পারে। আমিও ছেড়ে দেব না। গোপাল বেগুন ছাড়া আর কি ভাবতে পারে? মাথায় আলু, সেই মাথায় আলু নিয়ে চাষ করবে বেগুন। মন্ত্রী মশাই, আপনি যাই বলেন বলুন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। বেগুনের গুণ আপনাকে দেখিয়েই ছাড়বো। মহারাজ, কাল তো রবিবার, ছুটির দিন, আমি খেতে কাজ করব, আপনি আসবেন মহারাজ? অবশ্যই অবশ্যই যাবো।
বাহ বাবা, তুমি তো দেখছি করিতকর্মা লোকে, একদিনে জমিটা একেবারে ঠিকঠাক করে রেখেছো। গোপাল দাদা, তুমি একটা কাজ দিয়েছো, এই অসময়ে আমাকে ঠিকঠাক করে কাজটা করে রাখতে হবে না? আজ মহারাজ দেখতে আসবেন কিরকম কাজ হচ্ছে। মহারাজ খুব খুশি হবেন, দেখো গোপাল দাদু। মহারাজ যে খুশি হবেন সেটা জানি বুঝলে, কিন্তু তার সাথে সাথে একজন যে প্রচন্ড জ্বলবে সেটাও জানি। কে জ্বলবে গোপাল দাদু? কে আবার? মন্ত্রী মশাই। আমার সৌভাগ্যে তো একজনই জ্বলে। গোপাল দাদু, ওই দেখো মহারাজ আর মন্ত্রী মশাই আমাদের দিকেই আসছে, সাথে আবার পণ্ডিত মশাইও আছে। এইবার মন্ত্রী মশাইয়ের জ্বলুনি শুরু। বাবা বাবা গোপাল, তুমি তো একদিনে জমিটা দারুণ ভালো একটা ব্যবস্থা করে রেখেছো। মহারাজ, চারা লাগানো শেষ হয়ে গেছে, এবার রোজ যত্ন আত্তি করতে হবে, পরে ফলন হবে। আর এ সবই হয়েছে মহারাজ এই পুঁটির বাবার জন্য। ঠিক লোককে ঠিক জায়গায় বসানোর জন্যই তোমাকে এত ভালোবাসি আমি। আজ ওই জমিটা আমার হতো, হ্যাঁ, আমার বাড়া ভাতে ছাই দেবার জন্য গোপাল সব সময় প্রস্তুত। কি মন্ত্রী মশাই, কি ভাবছেন? কি আর ভাববে, দেখছে তুমি কত সুন্দরভাবে জমিটাকে চাষযোগ্য করেছো। কি বলো মন্ত্রী? হ্যাঁ, গোপালের কাজ সত্যি প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তবে এর থেকেও ভালো করা যেত। তুমি থামো তো, কাউকে মন খুলে প্রশংসা করতে তো দেখি, খালি আমাশা রুগীর মতো কতিয়ে কতিয়ে প্রশংসা করো। আরে মন খুলে প্রশংসা করো, দরাজ গলায় প্রশংসা করো। এ আমার একার কাজ নয়, আর এ আমার দ্বারা হতোই না। এ সবই করেছে এই পুটির বাবা, তাই যাবতীয় প্রশংসা পুটির বাবারই প্রাপ্য। না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। রাতে এসে চারাগুলোকে ঘেঁটে দিতে হবে, আর আমাকে এই কাজে সাহায্য করবে বটা ঘটা। মহারাজ, আমি এবার ঘরের দিকে যাই, মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে। সে কি মন্ত্রী, আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ কোথায়? আমাকে রাজসভায় পৌঁছে তারপর তুমি মধ্যাহ্ন ভোজন করতে যাবে। যথাজ্ঞা মহারাজ। চলো চলো গোপাল, খুব ভালো কাজ করে যাও, আরে ফল হবেই। চলো চলো পণ্ডিত। শোনো পুটির বাবা, ওই মন্ত্রী মশাইয়ের ভাবগতি কিন্তু ভালো নয় বুঝলে। সেটা আমিও দেখছি গোপাল দাদা। মন্ত্রী মশাই জমির ক্ষতি করতে পারে, তাই না রে পুটি? তাহলে কি করবে গোপাল দাদু? পুটির বাবা, আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে, তাই চারধারে ভালো করে নালা কেটে দাও। আমি বুঝে গেছি গোপাল দাদা, আর বলতে হবে না। এই যে বটা ঘটা, কাজের কথা আছে। বলুন মন্ত্রী মশাই, কি সেবা করতে পারি? দিঘির পারে মহারাজের জমিটা জানিস তো? হ্যাঁ, আপনি যেটা নেবেন বলেছিলেন। আর জমিটা পেলে ওই জমিটা আমাদের ভাগে চাষ করতে দেবেন বলেছিলেন। এসব এখন ইতিহাস। 7 মণ তেলও পুড়ল না, রাধাও নাচল না। তার মানে ওটাই এখন গোপালের হাতে। গোপাল ভাগ চাষ করছে ওই পুঁটির বাবাকে দিয়ে। নেপই দই মেরে দিল। তার মানে আমাদের কাজ হবে গোপালের বাড়া পাতে ছাই দেওয়া। কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছিস। আজ রাতে গোপালের জমিটাকে একটু লন্ডভন্ড করে দিতে হবে। এ তো আমাদের কাছে কোনো কাজই নয়। অগ্রিম কিছু দিন মন্ত্রী মশাই। এই নে 4টে মোহর। ঠিক আছে, আজ রাতে আপনার কাজ হয়ে যাবে। বাহ, বেশ ভালো নালা কাটা হয়েছে। এবার ভালো করে কাটা ঝোপ চারধারে দিয়ে দাও। গোপাল দাদু, তুমি কাদের আশা করছো? বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত লোক। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, আর অন্ধকারে বটা ঘটা এলে নালায় বসে কাদা মাটি মাখবে। চল রে সবাই। বৃষ্টি আমার সুবিধা করে দিল। পুরো বৃষ্টি হবে, মাঠ ভেসে যাবে, গাছের চারাগুলো জলে তোড়ে আস্তে আস্তে চলে যাবে, বালির বেগুন হয়ে যাবে আগুন। কি বিড়বিড় করছো?
আমি জল ঝরা দেখছি, আকাশ থেকে জল ঝরছে। গোপালের ভাগ্যে এবার বেগুন নেই। কেন কেন তুমি আবার কি পাকা ধানে বই দিতে গেলে? বটা আর ঘটা দুজনে আজ গোপালের ক্ষেত করবে ফর্সা, সঙ্গে সাথ দিল রাতের বর্ষা। আরে বাবা, কিরকম ছন্দ মিলিয়ে দিলাম। কি গো, এত বৃষ্টি পড়ছে, গাছের ছাড়া আর ক্ষতি হবে না? না না গিন্নি, সেদিকে আমি সদা সতর্ক আছি। জমির চারপাশে নালা কেটে রেখেছি, নালা দিয়ে সব জল বেরিয়ে যাবে। আর যদি বাড়তি কেউ আসে, ওই নালার মধ্যে গাদাগাদি করে পড়ে থাকবে। বর্ষার মধ্যে আবার কে আসবে? সে আছে গিন্নি, আসার লোক অনেক আছে। না না না, অনেক বলবো না, ওই দুটো লোক আছে, তারা এতক্ষণে এসেও গেছে। আর নালার মধ্যে গাদাগাদি করে পড়েও আছে গিন্নি। তুমি কি যে আজে বাজে বকছো কে জানে। গো, শরীর খারাপ টারাপ হয়নি তো? গিন্নি, গোপালের ক্ষতি করার জন্য লোক এখানে আছে, তিনি আমার এই সব সহ্য করবেন কেন? ও, তার মানে ওই মন্ত্রী মশাই? তাছাড়া আর কি, দুয়ে দুয়ে যদি 4 হয়, আমার জমিতে আজকে রাতে বটা এবং ঘটা আছে, এবং ওরা দুজনে নালার মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে। এই দেখ কি জ্বালায় পড়লাম, এই মুষলধার বৃষ্টি পড়ছে, অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। জমির কাছে এসে গেছি, এবার জমির মধ্যে ঢুকে গাছগুলোকে ছিঁড়ে দে। বৃষ্টি এসে আমাদের সুবিধাই করেছে জানিস। এই যে নালার মধ্যে পড়ে গেলাম, এখানে বড় নালা কাটা। ঘটা রে, আমাকে তোল, আমাকে তোল রে, তোল। এই দেখো দেখো কাণ্ড, কালার মধ্যে ঢুকে যাচ্ছি রে। বাবারে বাবা, পড়ে গেছি রে, আমার বোধহয় এই পাটা ভেঙে গেল রে। গোপাল মহা চালু লোক, বাবা ওর নালা কেটে যাচ্ছে। গোপালের বুদ্ধি মন্ত্রী মশাইয়ের থেকে অনেক বেশি। এই বোটা আমরা ক্রমশ ডুবে ডুবে আমরা আর কালকের সূর্য দেখতে পাবো না রে বাবা। কাল সকালে উঠে আগে আমি যাব জমিটা দেখতে। এতক্ষণে বটার ঘটা জমির সর্বনাশ করে দিয়েছে। নাও গোপাল, এবার তোমার ফাটা কপাল। কি হচ্ছে বলো তো গিন্নি, কেবলই ছন্দ মিলে যাচ্ছে। তার মানে তোমার ভাগ্যে এবার সব মিলে যাবে। কি গো পুটির বাবা, এই বৃষ্টিতে চাষের কোনো ক্ষতি হবে না তো? এই বৃষ্টিটা খুব দরকার ছিল। আর চারিদিকে নালা কাটা আছে, জল জমবে না জমিতে। ভাগ্যিস গোপাল দাদা নালা কাটার কথা বলেছিল। ওটা তো বটা ঘটার জন্য বলেছিল। এক তীরে দুটো শিকার। চলো ঘুমিয়ে পড়ো, কাল খুব ভোরে জমিতে যেতে হবে। ঘুমিয়ে পড়ো গিন্নি, কাল খুব ভোরে জমিতে যেতে হবে। জীবনে আর কারো ক্ষতি করতে যাব না। সত্যি বলেছিস, এবার আর কারো ক্ষতি করব না, আমাদেরকে ভালো হতে হবে। নইলে রাত বিরেতে খানাখন্দে কাদামাটি মেখে এভাবে থাকতে হবে। হ্যাঁ, যতবার উঠতে চেষ্টা করছি ততবারই ঢুকে যাচ্ছি। চলো দেখি আমাদের জালে কোন দুটো রাঘব বোয়াল ধরা পড়লো। আমরা এসে গেছি। ওই দেখো গোপাল দাদু, নালার মধ্যে কাদা মেখে দুটো ভূত দাঁড়িয়ে আছে। ওরে, ওরা ভূত নয় রে, ওরা হচ্ছে গোভূত, বটা ভূত আর ঘটা ভূত। কি গো বটা ঘটা, আমাদের সর্বনাশ করতে এসে নিজেই বিপদে পড়ে গেছো। গোপাল দাদা, আগে আমাদেরকে টেনে তোলো। না 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 না, আমরা তো তোমাদের টেনে তুলবো না, ওটা তুলবে রাজার পেয়াদা। আমি রাজা মশাইয়ের কাছে খবরটি দিতে ছুটলাম। এই আমার বানর সেনা, তোরা একটু দেখিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু, আমাদের হাতে তো গুলতি আছে, বেরোবার চেষ্টা করলেই মাথা একেবারে ফুটার করে দেবো।
কি গোপাল, এত সকালে ছুটতে ছুটতে আমার এখানে? মহারাজ, মহারাজ একবার চলুন পেয়াদা নিয়ে। দেখুন দেখুন আমার জমির কি সর্বনাশ করতে চেয়েছিল আপনার মন্ত্রী মশাই। সে কি কি বলছো? আমি কিছু বলছি না মহারাজ, আপনাকে আপনাকে কয়েকটা জিনিস দেখাবো, তাই জন্য সকাল সকাল আপনাকে ডাকতে চলে এসেছি। চলো তো গোপাল, দেখি মন্ত্রী আবার কি কাজ করলো। পেয়াদা, তুমি পেছনে পেছনে এসো। তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, গিন্নি তুমি আমার ঘুমটা ভাঙালে না কেন? হ্যাঁ, আমার নিজেরই ঘুম ভাঙেনি। সারা রাত্রি তোমার নাক ডাকা শুনতে শুনতে আমার ঘুম কোথায় হয়েছে। আসলে বুঝলে কি না, শান্তি নিয়ে ঘুমোলে একটু নাক ডাকে। এখন আমি যাই, গোপালের জমির দশাটা দেখে আসি। একটা ভালো খবর দিও ঠাকুর, একটা ভালো খবর। মহারাজ এই দেখুন বটা আর ঘটা। এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, মাটি মেখে দাঁড়িয়ে আছো কেন? মহারাজ, আমরা পাপ করেছি, তাই ভগবান আমাদের সাজা দিয়েছেন। আমাদের এবারে ওই ভালো হতে দিন। এসব পরে শুনবো, আগে বলো তোমরা এখানে কার আদেশে এসেছিলে? আগে মহারাজ মন্ত্রী মশাইয়ের আদেশে। বটে, মন্ত্রীর এত সাহস আমার জমির উপর কায়দা করা। দাদা যাও তো, মন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে আসো। ধরে আর বেঁধে আনতে হবে না মহারাজ, জমি কেমন আছে সেটা সরেজমিনে দেখতে আসছে আমাদের মন্ত্রী মশাই। ওই দেখুন। এ কি, মহারাজ দাঁড়িয়ে আছে? তবে কি বটা ঘটা ধরা পড়ে গেল? এই মন্ত্রী, তুমি তাড়াতাড়ি এসো। পেয়াদা, মন্ত্রীকে পিছ মোড়া করে বাঁধো। আমার কি অপরাধ মহারাজ? ন্যাকা বোকা সাজা হচ্ছে। গোপালের জমি নষ্ট করতে বটা ঘটাকে যে কাজে লাগিয়েছিল সেটা কে? হ্যাঁ, কে? বটা ঘটা সব আমাকে বলেছে। ছি 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 ছি, মন্ত্রী তুমি কিনা আমার মন্ত্রী, আর সেই তুমি কিনা প্রজাদের উপর অত্যাচার করছো। আজ থেকে তোমার মন্ত্রিত্ব শেষ। আমার চাবি খাবেন না মহারাজ, আর একবার সুযোগ দিন, আমি ভালো হয়ে দেখাবো। শাস্তি তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমন ফল। মন্ত্রী, তুমি গোপালের জমি পরিষ্কার করবে যাও। যাও, পুটির বাবার হাত থেকে কোদাল নিয়ে মাটি কোপাও। আর এই যে পুটির বাবা, মন্ত্রীকে যদি কোনো মাত্র সাহায্য করো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেব। যাও যাও মন্ত্রী, কাদায় নেমে চাষের কাজ করো। তোমার চাষের কাজ করতে খুব ইচ্ছে ছিল না? যাও যাও, এবার চাষের কাজ করো। ধন্যবাদ মহারাজ, আর 1 সপ্তাহের মধ্যে ফলন হবে। ফলন তো দেশি বেগুন। কি মন্ত্রী মশাই, বেগুনের কত গুণ দেখলেন তো? তুমি ঠিক বলেছো গোপাল। ধন্যবাদ মহারাজ। শোনো শোনো, একটা কথা তোমাকে বলি গোপাল, আমার ভাগের যে অর্থ আসবে সেটা পুরোটা আমাকে দিতে হবে না, আধা আধি ভাগ করে নিও। আমি অল্প হলেই খুশি, আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকে, এটাই শুধু আমার চাওয়া। মহারাজের জয় হোক। সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো, তা কি করবে না করবে সব ঠিক করেছো তো? আমি তো ভাবছি এই বছর পাঠশালাতেই বেশ জমিয়ে পুজোটা করব, সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ কি, আরে সবাই বলো তোমাদের কি মতামত? বাহ, তাহলে তো খুব ভালোই হয় মহারাজ। কিন্তু কিন্তু কি মহারাজ, সবই তো ঠিক আছে, কিন্তু পাঠশালার যা শোচনীয় অবস্থা, সেখানে কি পুজো করা যাবে? হ্যাঁ মহারাজ, পাঠশালার অবস্থা খুবই খারাপ, চারিদিকে ভেঙে পড়ছে। সেখানে শিক্ষাদান করাই খুব দুঃসাধ্য হয়ে পড়ে। তাই নাকি? এই মন্ত্রী, এ আমি কি শুনছি? এই পণ্ডিত আর গোপাল দুজনে মিলে দেখছি আমায় বিপদে ফেলে দেবে। মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি তো এতদিন জানতাম না এই ব্যাপারে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কিন্তু মন্ত্রী মশাই, আমি তো আপনাকে বলেছিলাম এই বিষয়ে। ওই বলেছিলাম না, আসলে এত চারিদিকে চাপ। কিন্তু তাহলে সরস্বতী পুজোটা কোথায় হবে? টেকো, দাঁড়া বেটা টেকো, তোর ব্যবস্থা আমি করছি। মহারাজ, আমি বলি কি, গোপালের বাড়ি তো অনেক বড়, সামনে অনেক জায়গা, গোপালের বাড়িতেই এবছরের সরস্বতী পুজোটা হোক না। গোপালের
নাতি নাতনিরাও আছে, সব জোগাড় যন্ত্র হাতে হাতে করেও দিতে পারবে। আরে এই মন্ত্রী তো দেখছি আমার উপর পুরো বিষয়টা চাপাতে চাইছে। বাহ 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 বাহ, এ তো বেশ ভালো কথা বলেছ তো মন্ত্রী। গোপাল, বলুন মহারাজ। কি তোমার কোনো অসুবিধে নেই তো? ইয়ে মানে মহারাজ, আপনি কি যে বলেন, পুজো করতে কেউ কি আপত্তি জানায়? গোপাল নিশ্চয় পারবে। কি গোপাল, পারবে না? যা খেতে ফেলেছি না, কেকোটা এবার বুঝবে মজা। তাহলে গোপাল, সরস্বতী পুজোর সব জোগাড় যন্ত্র শুরু করে দাও। তোমার বাড়িতে এইবার ধুমধাম করে সরস্বতী পুজো হোক। তাহলে সব মিলিয়ে খরচ গিয়ে দাঁড়ালো 30 মোহর। হ্যাঁ গো, তুমি এত টাকা কোথায় পাবে? নাহলে মহারাজকে বলে দাও না এই দায়িত্ব ফিরিয়ে নিতে। অর্থ তো যে করেই হোক জোগাড় করতে হবে গিন্নি। আর মহারাজ যখন নিজে আমার উপর একটা দায়িত্ব দিয়েছেন, তখন তো আমি কাজটা অসম্পূর্ণ করে ফেলে দিতে পারি না। সেটাও তো ঠিক গো, কিন্তু কি করবে? ভাবছি গিন্নি, ভাবছি কি করা যায়। পণ্ডিত মশাই তো এখনো এলো না দাদু। ও বাবা, দেখেছো, সত্যি তো দশকর্মা জিনিসের কথা তো ভুলে গেছিলাম। সেখানেও তো টাকা লাগবে গো। যা দশকর্মার জিনিসের দাম। দশকর্মা, দশকর্মা পেয়ে গেছি গিন্নি, পেয়ে গেছি। কি পেয়েছো? গিন্নি, আমি দশকর্মা জিনিসের দোকান দেব। বলি দশকর্মা জিনিসের দোকান দেবে? হ্যাঁ, সামনে সরস্বতী পুজো, সবারই দশকর্মা জিনিসের প্রয়োজন। আমি ওই নদীর ওপার থেকে পাইকারি দরে দশকর্মা জিনিস কিনে আনবো, আর এখানে একটা দোকান দিয়ে সেগুলো বিক্রি করব। তাতে যা লাভ হবে তা দিয়ে আমাদের সরস্বতী পুজোর খরচটা মোটামুটি হয়ে যাবে। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই গো। কিন্তু তুমি একা হাতে পারবে সামলাতে? একটা দোকান সাজানো কি চারটিখানি কথা? তারপর তোমাকে তো প্রতিদিন রাজসভায় যেতে হবে, তাহলে দোকান করবে কখন? আরে গিন্নি, রাজসভা শেষ হবার পর যেটুকু সময় হাতে থাকে তখন দোকান করব। আর তাছাড়া আমার নাতি নাতনি গুলো তো আছেই, ওরা একটু দেখবে। কিরে, তোরা পারবি তো? পারবো পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। আরে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি শুধু বলবে যে কি করতে হবে, বাকিটা এই আমরা সবাই মিলে সামলে দেব। বেশ, তাহলে কাল ভোর ভোরই আমি বেরিয়ে পড়বো, বুঝলি, পাইকারি দরে দশকর্মা জিনিস কিনতে। আর তোরা এদিকে বাজারে দোকানটা বানিয়ে নে, কেমন? আচ্ছা, তোরা দোকান বানাতে পারবি তো? পারবো না আবার? তুমি শুধু এসে দেখোই না আমরা কেমন দোকান বানাই। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এখন শুধু ওপার থেকে জিনিসগুলো নিয়ে আসার পালা। গিন্নি, আমি চললাম, বুঝলে, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা।